নমস্কার এবং আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি যে যেখানে আছেন অবশ্যই অনেক অনেক ভালো আছেন। আমার নাম অয়ন বিশ্বাস, বাসা ফরিদপুর। আপনাদের সাথে কিছু কথা বলার জন্য চলে আসলাম, যে কথাগুলো হয়তো আপনার জীবনে কাজে লাগতে পারে। তো অবশ্যই পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। আমার হাতে এই মুহূর্তে একটা বই আছে। বইটার নাম দেখতে পাচ্ছেন যে উন্নত জীবন, লিখেছেন ডক্টর লুৎফর রহমান। তো এই বই থেকেই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব এবং কথা বলার চেষ্টা করব। বইয়ের যে প্রথম চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটাতে যে বিষয়টা নিয়ে সব থেকে আলোচনা করা হয়েছে তা হচ্ছে যে জাতির উত্থান, অর্থাৎ একটি জাতি কিভাবে তাদের লাইফস্টাইল থেকে শুরু করে তাদের জীবনমান উন্নত করতে পারে এবং সেই জাতি কিভাবে বড় হতে পারে সেইগুলো আসলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কোনো জাতিকে যদি বলা হয় তোমরা বড় হও, তোমরা জাগো, তাতে ভালো কাজ হয় না। এক একটা মানুষ নিয়েই এক একটা জাতি। পল্লীর অজ্ঞাত এক একটা মানুষের কথা ভাবতে হবে। মানুষকে শক্তিশালী, বড় ও উন্নত করে তোলার উপায় কি? তাকে যদি বলি তুমি জাগো, আর আর কিছু না, তাতে কি সে জাগবে? এই উপদেশ বাণীর সঙ্গে অনেক কিছু জড়িত আছে। এটাই আসলে আপনাকে ভালো করে বুঝতে হবে। আবার বলি, কোনো জাতিকে যদি বাহির হতে বলি বড় হও, তাতে কাজ হবে না। মানুষকে এক একটা করেই ভাবতে হবে। একটা লোক জাতির সহানুভূতিতে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার টাকা তুরস্কে পাঠিয়েছিলেন। তিনি যখন নগণ্য মানুষের আর্তনাদের গান গাইতে গাইতে চলতে লাগলেন এবং তার স্কন্ধে ছিল সেই কিছু অর্থ, যার সাহায্যে সে মানুষের মধ্যে সহানুভূতি, বেদনা এবং করুণা তুলে ধরতে পারত। এই ব্যক্তি কিছুদিন পর তার এক নিরন্ন প্রতিবেশী সর্বস্ব হরণ করতে দ্বিধাবোধ করেন নাই। ব্যাপারটা বুঝতে পারতেছেন যে একটা লোক তুরস্কে গিয়েছিলেন কয়েক হাজার টাকা নিয়ে। সেই টাকাটা আসলে মানুষের মধ্যে বিলি করার জন্য গিয়েছিলেন। তো কোনো একটা সময় এই লোক তার প্রতিবেশীর টাকা লুটপাট করেছিল। তো মানুষের এই ভাবের জাগরণ ও বেদনা বোধের বেশি মূল্য আছে বলে মনে হয় না। কোনো জাতির যখন পতন আরম্ভ হয় তখন দেশ সেবক যে কেউ থাকে না তা নয়। স্বাধীনতার মমতায় কেউ প্রাণ দেয় না তা বলি না। যারা দেয় তাদের মনের ভিতরে অন্ধ হতে থাকে। জাতিকে খাঁটি রকমে বড় ও ত্যাগী করতে হলে সমাজের প্রত্যেক মানুষকে বড় এবং ত্যাগী হতে হবে। দেখুন, আমাদের 2024 সালে সরকার পতনের পরে তার আগে অনেক লোক প্রাণ দিয়েছিলেন এবং তারা কিছু একটা মানতে পারছিল না এবং সেই মানতে না পারার জন্য আন্দোলন করেছিল এবং সেই আন্দোলনে 1400-1500 উপরে মানুষ জীবন হারিয়েছিল। তো তারা আসলে ত্যাগী ছিলেন এবং যে দেশপ্রেম ছিল সেটা আসলে তাদের মধ্যে লক্ষ্য করা যায়। তো জাতিকে খাঁটি রকমে বড় ও ত্যাগী হতে হলে সমাজের প্রত্যেকটা মানুষকে ত্যাগী এবং বড় হতে হবে। কি উপায়ে? দেশের মানুষের ভিতরে আত্মবোধ দেওয়ার উপায় কি? প্রত্যেক মানুষ শক্তিশালী, উন্নত হৃদয়, প্রেম ভাবাপন্ন, সত্য ও ন্যায়ের প্রতি শ্রদ্ধাবান, অন্যায় ও মিথ্যার প্রতি বিতৃষ্ণা হবে কেমন করে? জাতির প্রত্যেক বা অধিকাংশ মানুষ উন্নত না হলে আসলে কোনোদিনই সে জাতি উন্নত হবে না। প্রত্যেক মানুষের ভিতর জ্ঞানের জন্য একটা স্বাভাবিক ব্যাকুলতা জন্মিয়ে দেয়া চাই। সংসার এমনভাবে চলছে যে তাতে সকল লোকের পক্ষে বিদ্যালয়ে
বা উচ্চ জ্ঞানের জন্য যোগ দেওয়া সম্ভব হয় না, অথবা সারা জীবন ধরে বিদ্যালয়ে পড়াশুনো করা উচিত হয়ে ওঠে না। কেউ ছোটবেলায় পিতৃহীন হন, কারো পিতা জ্ঞানালো মানে পড়াশোনাকে আবশ্যক মনে করেন না এবং তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠান না। কেউ পড়ালেখা করতেই চায় না, আবার কেউ বিদেশে চলে যায় কর্মসংস্থানের জন্য। তো দেখা যায় যে 5,000 ছাত্রের মধ্যে 50 জন ছাড়া বাকি সবাই মানে সব ছেলেই জ্ঞানান্ধ, হীন এবং মৌনমুখ হয়ে যায়। ইহা জাতির পক্ষে অনেক বড় ক্ষতিকর। মনুষ্যত্ব লাভের পথ জ্ঞানের সেবা। মনুষ্যত্ব লাভের পথ জ্ঞানের সেবা। জীবনের সকল অবস্থায় সকল সময়ে আহার গোসলের মতো মানুষের পক্ষে জ্ঞানের সেবা করা প্রয়োজন। উন্নত, ত্যাগী, শক্তিশালী, প্রেমিক, সত্য ন্যায়ের প্রতি শ্রদ্ধাবান মানুষ বিদ্যাহীন বা অল্প শিক্ষিত মানুষের মধ্যে পাওয়া যায় না। মানুষের বা জাতিকে বড় হতে হলে সবসময় তাকে জ্ঞানের সেবা করতে হবে। দেশের সকল মানুষকে জ্ঞানী করে তোলার উপায় কি? জাতির জীবনের মেরুদণ্ড মনুষ্যত্ব ও জ্ঞান, এ দুটিকে চাপা রেখে আসলে কোনোদিনই একটা জাতি উন্নত হতে পারে না। ঠিক আছে, তো বুদ্ধির দোষ হোক অথবা চক্রের হোক, কোনো দেশ যদি বহু মানুষের অল্প শিক্ষা বশত অমার্জিত চিত্ত এবং জ্ঞানের প্রতি শ্রদ্ধাবোধহীন হয়ে পড়ে তাহলে কি ঘটবে? সে দেশ তো কখনোই টিকবে না, তাই না? সে দেশ তো আসলে কখনোই উন্নত হবে না। এই সব লক্ষণ মৌন আত্মার স্পন্দ। এই যে লক্ষ লক্ষ অশিক্ষিত মানে অজ্ঞ, হ্যাঁ, এদের মধ্যে স্পন্দন আনার উপায়টা কি? অবশ্যই উপায় আছে। কোটি মুখে ভাষা তুলে দেওয়ার এক পন্থা আছে। সকল দেশে সকল সময় সেই পন্থা কার্যকরী হয়ে থাকে। সেই পন্থা না থাকলে জাতি বাঁচত না, উন্নত হতো না। তো সেইটা আমি আপনাদের সাথে রিভিল করতেছি। জাতিকে শক্তিশালী করতে প্রত্যেক সময়ে এই পন্থা অবলম্বন করেছে। গ্রিক জাতি, রোমান জাতি, বর্তমানে ইউরোপীয় জাতি এই পথকে অবলম্বন করে শ্রেষ্ঠতম স্থান অবস্থান করেছে। যারা এই পথ বা ওয়েটা অবহেলা করেছে, তারা আসলে কোনোদিনই উন্নত হতে পারেনি। এই পথ আর কিছুই নয়, দেশ বা জাতির সাহিত্যের পুষ্টি সাধন। কি একটা অসাধারণ বিষয় যে সাহিত্য, যদি যে দেশের সাহিত্য ভাণ্ডার যত উন্নত, সেই দেশ তত উন্নত। তো যে সমাজে সাহিত্যের কোনো আদর নেই, তাহা সাধারণত বর্বর সমাজ। কথা কাগজে ধরে অসংখ্য মানুষের দৃষ্টির সম্মুখে ধরান একটা কথা, যে কোনো একটা বিষয় কাগজে লিখে রেখে মানুষের সামনে তুলে ধরার নামই হচ্ছে সাহিত্য। এই যে কথা, এই কথা সাধারণ কথা নয়। এই কথার সাধারণ কথা নয়। এই কথার ভিতর দিয়ে জীবনের সন্ধান বলে দেওয়া হয়, পুণ্যের বাণী, মোক্ষের কথা প্রচার করা হয়, বর্তমান ও অন্তিম সুখের দ্বার উন্মুক্ত করে দেয়া হয়। এ কথার ধারা গান, গল্প, কবিতা, দর্শন, কখনো প্রবন্ধ, কখনো বিজ্ঞানের রূপ নিয়ে মানুষের সম্মুখে রঙিন হয়, মধুরভাবে দেখা যায়। ঠিক আছে, তো এতগুলো একটা বিষয় সাহিত্যের মধ্যে থাকে। দুর্গত কণ্টাকাকীর্ণ আধার পথে কেউ প্রদীপ না নিয়ে চলতে থাকে, কিংবা আলোর যে আবশ্যকতা আছে এ কথা উপহাসের সঙ্গে অস্বীকার করে, তাহলে আসলে কি বলা যায়? কোনো জাতি সাহিত্যকে অস্বীকার বা অবহেলার চোখে দেখে উন্নত হতে চেষ্টা করলে সে জাতি আসলে কখনোই উন্নত হবে না। শিক্ষিতকে আরো শিক্ষিত
এবং ভাবুককে আরও গভীর করার জন্য দেশের শিক্ষিত বা অর্ধশিক্ষিত শিক্ষা কেন্দ্রের বাহিরের লোকগুলিকে শক্তিশালী, জ্ঞানী, মনুষ্যত্ব বোধ সম্পন্ন করার জন্য প্রত্যেক দেশে বহু মনীষী জন্মগ্রহণ করেন। জাতির পথ প্রদর্শক তারাই। আমি একজনের নাম বলবো, তিনি হচ্ছেন বাংলাদেশের আব্দুল্লাহ আবু সাইদ, যিনি সেকায়েব অর্থাৎ ওই যে স্কুল কলেজে বই পড়ার যে কর্মসূচি আছেন এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। তিনি আমার মনে হয় যে তিনি একজন পথ প্রদর্শক, কারণ তিনি বিভিন্ন দুর্গম এলাকায় গিয়ে বইয়ের প্রচার করেছেন, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে সেই একটা বইয়ের প্রতি আকৃষ্ট করেছেন। তো এইগুলোই যে আব্দুল্লাহ আবু সাইদ তিনি করেছেন। তো আমি মনে করি যে তিনি বাংলাদেশের অন্যতম একজন পথ প্রদর্শক। এরপরে গ্রিস, আরব, হিন্দু ও ইউরোপীয় শক্তি সভ্যতার জন্মদাতা তারাই। প্রত্যেক দেশের সাহিত্যের ভিতর দিয়ে এসব শিক্ষিত শ্রেণী জাতিকে ঊর্ধ্বে টেনে তোলেন। ক্ষুধাতুর আর্ত তাদের স্পর্শে রাজা হয়ে ওঠে। পল্লীর কৃষক, দূর অজ্ঞাত কুটিরের ভিখারি, জমিদার ভৃত্য, দরিদ্র যান চালক, অন্ধকারের পাপী, বাজারের দর্জি, নগরের ঘড়ি নির্মাতা, নবাবের ভৃত্য, গ্রাম্য উরুটে যুবক শ্রেণী তাদেরই মন্ত্রে মহাপুরুষ হয়। এই মন্ত্র গ্রহণ করবার উপযোগী তাদের কিছু শক্তি থাকে বা কিছু বর্ণজ্ঞান থাকা চাই। এরাই আসলে জাতির মেরুদণ্ড। ছোটবেলা এদেরকে অস্বীকার করলে জাতি প্রাণ শক্তিহীন হয়ে পড়ে। জাতিকে শক্তিশালী, শ্রেষ্ঠ, ধন সম্পদশালী, উন্নত ও সাধারণের মধ্যে সমভাব বিতরণ করতে হবে। দেশ সরল ও কঠিন ভাষায় নানা প্রকারের পুস্তক প্রচার করলে এই কার্য সিদ্ধ হয়। অর্থাৎ একটা দেশে যত শিল্প সাহিত্য থাকবে সেই দেশ তত উন্নত হবে, আমার দৃঢ় বিশ্বাস। আপনি বিশ্বাস করেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। শক্তিশালী, দৃষ্টিসম্পন্ন মহাপুরুষদের লেখনীর প্রভাব একটা জাতির মানসিক ও পার্থিব পরিবর্তন অপেক্ষাকৃত অল্প সময় সংশোধিত হয়ে থাকে। দেশের প্রত্যেক মানুষ তার ভুল ও কুসংস্কার, অন্ধতা, জড়তা, হীনতা ও সংকীর্ণতা পরিহার করে একটা বিনয়, হিমোজ্জ্বল, উচ্চ জীবন ধারণ করতে শেখে। মনুষ্যত্ব ও ন্যায়ের প্রতিষ্ঠা করাই সে ধর্ম মনে করে। আত্মমর্যাদা সম্পূর্ণ জ্ঞান হয়, গভীর পুষ্টি লাভ করে, তারপর বিরাট শক্তি জেগে ওঠে। ইংরেজের বিরাট শক্তির আড়ালে বহু লেখকের শক্তি রয়েছে। বস্তুত লেখক বা জগতের পণ্ডিত বিন্দু নিভৃতে লোকচক্ষুর আড়ালে বসে বিশ্বের সকল অনুষ্ঠান ও কামকেন্দ্রে গতি প্রদান করে। তাদের অজানা হস্তের কার্যফলে অসংখ্য মানুষ মরুভূমে সাগর রচনা করে, সাগর বক্ষে পাহাড় গড়ে তোলে এবং জগৎ সভ্যতার নির্মাণ তারাই। কোনো দেশের মানুষ যদি এই লেখক শ্রেণী বা দেশীয় সাহিত্যের প্রতি শ্রদ্ধা পোষণ না করে তবে তারা বড় হীন। জাতির ভিতরকার সকল পণ্ডিতকে হত্যা করে, সমস্ত জাতি শক্তিহীন হয়ে পড়ে। এক্স্যাক্টলি এই কথাটাই 1971 সালের পাকিস্তানি হানাদার বাহিনী এবং তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিকৃত মস্তিষ্কের কিছু নেতাই ভেবেছিলেন যে যদি এদেশের মানুষের যারা বুদ্ধিজীবী আছেন তাদেরকে যদি ধ্বংস করে দেয়া যায় তাহলে এই বাংলার মানুষ স্বাধীন হওয়ার পরেও তারা উন্নত হবে না। অর্থাৎ
কোন একটা জাতিকে যদি ধ্বংস করতে চান তাহলে সেই দেশের লেখকদের আগে ধ্বংস করুন, এটাই আসলে তুলে ধরা হয়েছে। তো কোনো সভ্য জাতিকে অসভ্য করার যদি তোমার কোনো ইচ্ছা থাকে তো তাদের বইগুলি ধ্বংস করো, সকল পণ্ডিতকে হত্যা করো, তোমার উদ্দেশ্য সিদ্ধি হবে। লেখক, সাহিত্যিক এবং পণ্ডিতরাই জাতির আত্মা। এই আত্মাকে যারা অবহেলা করে তারা বাঁচে না। দেশ বা জাতিকে উন্নত করতে ইচ্ছা করলে সাহিত্যের সাহায্যেই তা করতে হবে। 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 মানব মঙ্গলের জন্য যত অনুষ্ঠান আছে তার মধ্যে এটাই প্রধান ও সম্পূর্ণ। জাতির ভিতর সাহিত্যের ধারা সৃষ্টি করে আর কিছুর আবশ্যক নাই। কোনো দেশকে সভ্য ও মানুষ করবার কোনো বাসনা তোমার মধ্যে আছে, তাহলে বিধি ব্যবস্থার সঙ্গে সেই দেশের সাহিত্যকে উন্নতি করতে তুমি চেষ্টা করো। মাতৃভাষার সাহায্যে সাহিত্যকে উন্নত করতে হবে। বিদেশে আমরা অনেকেই মনে করি যে অনুবাদ গল্প পড়লে আমাদের অনেক লাভ হবে, কিন্তু অনুবাদ সাহিত্য পড়লে আমাদের কোনোই লাভ হবে না। তো অনুবাদ সাহিত্য তো বিদেশি সাহিত্যে সাধারণ মানুষের কোনো কল্যাণ হয় না। দেশি সাহিত্যকে উন্নত করতে হবে, আবার বিশ্বের উন্নত সাহিত্যের সার সংগ্রহ করতে হবে। দেখা যাচ্ছে যে আমরা নিজেদের লোকজ সংস্কৃতি অনেকটা মানি না, কিন্তু বাংলাদেশে এরকম একটা অবস্থা হয় যে পয়লা বৈশাখ মানি না, হ্যাপি নিউ ইয়ার মানি। তো বিষয়টা এরকম যে শুধু দেশীয় সাহিত্যকে অগ্রাধিকার দিলেই হবে না, বিদেশি সাহিত্যকে অগ্রাধিকারও দিতে হবে। তো সাহিত্যের শক্তিতে দেশের প্রত্যেক মানুষ শক্তিশালী মহাপুরুষ হতে পারে। মানুষের সব বিপদের মীমাংসা সাহিত্যের ভিতর দিয়েই হয়। অর্থাৎ আপনি যখন একটা কবিতা পড়বেন, একটা কবিতা পড়বেন, একটা গল্প পড়বেন, তখন তার টুইস্ট অবশ্যই থাকে। সেই টুইস্ট জানতে হলে, পড়তে হলে আপনাকে বিভিন্ন ধরনের বই পড়তে হবে, শব্দ ভাণ্ডার বাড়াতে হবে। জাতি যখন দৃষ্টি সম্পূর্ণ জ্ঞানী হয় তখন জাগাবার জন্য সে কারো আহ্বানের প্রয়োজন করে না, কারণ জাগরণই তার স্বভাব। অর্থাৎ বর্ষাকালে যখন স্রোত বয়, পানির ধারা বহমান থাকে, তখন দেখি যে তারা নিচের দিকে ধাবিত হয়। ঠিক তেমনি কোনো দেশের সাহিত্য, শিল্প এগুলো যদি উন্নত করা হয় তাহলে সেই দেশটা একটা হাই লেভেলের দিকেই অগ্রসর হতে থাকে। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অয়ন বিশ্বাস এবং বাসা ফরিদপুরে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, আমার কথাগুলো ভালো লেগে থাকে, আজকে নতুন বিষয় শেয়ার করলাম, দেখেই পড়লাম। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন আপনারা সকলে অনেক ভালো থাকবেন।